সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ডলারের ক্রলিং পেগ নীতিতে দাম নির্ধারণ, যাতে এক ধাপে বেশ খানিকটা বেড়েছে ডলারের দাম। এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে আমাদের ডলার রিজার্ভ কমছেই, এবং এর পাশাপাশি যেই উৎসগুলো থেকে আসলে ডলার আসার কথা, যেমন ধরুন রপ্তানির ক্ষেত্রে যে অঙ্কের রপ্তানি হচ্ছে সেই পরিমাণ ডলার আসছে না, প্রবাসী আয়ও সেইভাবে বাড়ছে না। এই সমস্যাগুলোর পেছনের কারণটা আসলে কি, সেখান থেকে যদি শুরু করি। দেখুন, আপনার কথার উত্তর দিতে গিয়ে আমি প্রথমেই একটা কথা বলতে চাই। সেটি হলো, আপনি অনেকগুলো সমস্যার কথা বললেন, এক একটা সমস্যা কিন্তু আর একটার সাথে আছে, এবং নেক্সট সমস্যাটা তৈরি হয়, আবার নেক্সট সমস্যাটা আর একটা সমস্যার সঙ্গে আসে। অর্থনীতিতে আপনার এই কারণ উদ্ভাবন আর এই নিরসনের কোনো দেয়ার ইজ নো প্যানাশিয়া, দেয়ার ইজ নো প্যানাশিয়া। আপনার দুইজন অর্থনীতিবিদকে জিজ্ঞাসা করবেন এর কারণ, এবং কারণটার ব্যাপারে একমত হতে পারে, কিন্তু সমাধানের ব্যাপারে দুইজন অর্থনীতিবিদ তিন রকম মত দিবে, তিন রকম। এটি হচ্ছে অর্থনীতির স্বাভাবিক নীতি। কিন্তু তারপরেও অর্থনীতিবিদরা এই সমস্ত বিষয় নিয়ে ভাবেন, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করেন এবং একটা প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেন। আমরা একটু আগেও আমাদের দুইজন অত্যন্ত বিজ্ঞ অর্থনীতিবিদ, ডক্টর জাহিদ ওয়ার্ল্ড ব্যাংকের এবং আহসান মনসুরের বক্তব্য টেলিভিশনে দেখলাম। আমি এর আগেও ওনাদের পিআরআই বা আদার্সের যে সমস্ত বক্তব্য বিভিন্ন জায়গায় দেখেছি। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর তৌফিক, দীর্ঘদিন বিআইবিএমে ছিলেন, আমি তাকে চিনতাম, আমার দুই একবার বিআইবিএমে যাওয়ার সুযোগ হয়েছে, ছোটোখাটো দুই একটা টেকচার দেওয়ার জন্যে। সমস্যা হলো, আপনি একটা অসুখ হলে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে গেলে আপনি ডাক্তার আপনাকে একটা ওষুধ দিয়ে দিল, দেখা গেল আপনার হয়েছে টাইফয়েড, আপনাকে দিল ইনফ্লুয়েঞ্জার ওষুধ। তাহলে আপনার টাইফয়েড সারবে কিভাবে? টাইফয়েড সারবে না। আপনি প্যারাসিটামল খাচ্ছেন, পাশের বাড়ির দোকানদারের কাছে শুনে যে স্যার ওইটা হবে না, আপনি প্যারাসিটামলই খাওয়া যান। অথবা আপনার শরীরের ব্যথা হয়েছে, আপনাকে ব্যথানাশক ওষুধ দিল, আপনি কন্টিনিউয়াসলি 1 মাস খেয়ে গেলেন, তারপরে দেখা গেল আপনার কিডনি নষ্ট হয়েছে এই ব্যথার ওষুধের কারণে। সরকারের কর্তা ব্যক্তিদের যখন প্রশ্ন করা হয়েছে যে আমি শেষ করি, আপনার বুঝতে সুবিধা হবে, প্রশ্ন করতেও সুবিধা হবে। এতটুকু যোগ করে রাখি যে সরকারকে যখনই প্রশ্ন করা হয় বলা তো হয় যে সমস্যা আসলে বৈশ্বিক, করোনা মহামারী, যুদ্ধ। তো পাশের দেশ ভারতের রিজার্ভ যদি 12 মাসের থাকতে পারে, আমরা পারি না। আমি আপনাকে আমার বক্তব্যের ভিতর দিয়ে সেই উত্তরটা দেব। তো এখন আপনি ব্যথা নিরসনের জন্য সবাই আপনাকে ভল্টারিন দিয়ে দিল, ভল্টারিন আপনার এর জন্য ডাক্তারের কাছেও যাওয়া দরকার পড়লো না, আপনার ওয়াইফ বললো যে ব্যথার জন্য ভল্টারিন নিয়ে আসো, খেতে থাকো, খাইলেন। অথবা আপনার মামাতো ভাই ডাক্তার আছে একজন, সে বললো ঠিকই আছে, আপনি বেশ কয়েক মাস ভল্টারিন খাওয়ার পরে দেখলেন আপনার কিডনি প্রবলেম হয়েছে। আপনার কিডনি প্রবলেম সারাতে গিয়ে আপনি দেখলেন যে ওষুধ খাচ্ছেন তাতে দেখা গেল আপনার আবার এই অন্য প্রবলেম হচ্ছে। তো এখন অর্থনীতিতে যেটা আপনাকে বুঝতে হবে, কোনো দেশের অর্থনীতি একটা স্ট্রাকচারের না। আপনি যদি আপনার অর্থনীতির স্ট্রাকচারকে যদি সঠিকভাবে না বুঝতে পারেন, ডক্টর তৌফিক উইল বিয়ার মি আউট, আপনার অর্থনীতি সম্পর্কে আপনার অ্যাজাম্পশনগুলো, যে অ্যাজাম্পশনের উপরে ভিত্তি করে আপনি প্রেসক্রিপশন করবেন, সেটা যদি সঠিক না হয় তাহলে আপনার প্রেসক্রিপশন ভুল হতে বাধ্য, এবং আপনি সুফলের জায়গায় আপনি আরও কমপ্লিকেশনে পড়ে যাবেন। অ্যান্ড ইনফ্লেশন ইজ সাচ এ ডিজিজ, ইটস লাইক ডায়াবেটিস। ইনফ্লেশন ইজ এ সাচ এ ডিজিজ, এটা স্পাইরাল আকারে যেতে থাকে, স্পাইরাল আকারে, মাকড়সার জালের মতন। আপনি এটা ঠিক করতে গিয়ে ডলারের দাম ধরেন 117 টাকা করছেন, এখন আপনার যদি দেশের কনজামশন গুডস, বিশেষ করে আমি বলবো আপনার যদি এই যে মিক্সচার অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পোর্টেড গুডস যদি হয়, তাহলে আপনার তো সেই জিনিসের দাম বাড়তেই হবে, কারণ আপনি বেশি দামের ডলার দিয়ে কিনে আনবেন, সেইটা দিয়ে আপনার কনজামশন করবেন, তাহলে ওইটার জিনিসের দাম তো বাড়বে। আপনি ডলারকে ঠিক করতে গিয়ে আবার ওখানে গোলমাল করে ফেললেন। তো
সেজন্য উচিত ছিল এবং এখনও উচিত হবে আপনার অর্থনীতির ক্যারেক্টারটাকে আপনি সঠিকভাবে নিরূপণ করা। যা হোয়াট টাইপ অফ অর্থনীতি ইউ হ্যাভ, হোয়াট ইজ দি বেসিক ফান্ডামেন্টালস অফ ইউর অর্থনীতি, এবং সেটার উপরে নির্ভর করে আপনি প্রেসক্রিপশন করবেন। লাইক ফর এক্সাম্পল, আপনাদের যেমন স্পেশালিস্ট কোনো ডাক্তারের কাছে গেলে আপনাকে আগেই বলে তুমি এই জায়গায় এই জিনিস রক্ত বা এটা সেটা পরীক্ষা করে আসো, তারপরে সে ওষুধ দেয়। এমবিবিএসের কাছে গেলে সোজা ওষুধ দিয়ে দেয়, সোজা ওষুধ দেয়, তাতে আপনার হিতে বিপরীত হয়। তো এখনও আমি মনে করি আমি যেটা সবচাইতে বড় ল্যাকিং দেখছি সব জায়গায়, আমি খেয়াল করতেছি অনেক দিন ধরে, আমি বলিও না লিখিও না, কারণ বললেও কেউ ভালো বলে না, লিখলে তো আরও খারাপ। আপনার এই ইনফ্লেশনের কারণটা কি, এইটা যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার প্রেসক্রিপশন রাইট হবে। আর যদি কারণটাই আপনি সঠিকভাবে উদ্ভাবন করতে না পারেন তাহলে আপনার প্রেসক্রিপশন ভুল হতে বাধ্য। এবং ইট মাইট সো হ্যাপেন, ডক্টর তৌফিক আরও বলবেন এ ব্যাপারে, এক্সপার্ট মানুষ, রিসার্চার মানুষ। তো আমার লেখাপড়া যদ্দূর, আপনি যদি এটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারেন তাহলে এমন প্রেসক্রিপশনে আপনি যাবেন যা অলরেডি যাওয়া শুরু করেছেন যে ইউ মাইট এন্ড আপ ইনটু এ স্ট্যাগফ্লেশন। ঠিক আছে? জি। তো আমি প্রথম অনুরোধ করব, দেখেন শুধু আমি সরকারকে দোষারোপ করব না, সরকারের থিঙ্ক ট্যাঙ্ক দুর্বল ধরে নেন, আমাদের দেশে সরকারের ব্যুরোক্রেসির থিঙ্ক ট্যাঙ্ক দুর্বল, বাট বাংলাদেশ ব্যাংক হ্যাজ BIBM, এ বিগ অর্গানাইজেশন, ভেরি বিগ অর্গানাইজেশন, এবং তাদের নিজস্ব রিসার্চের আবার রিসার্চ সেন্টার আছে বাংলাদেশ ব্যাংকে। দে শুড বি এবল টু ক্ল্যারিফাই দি রিজন ফর ইনফ্লেশন। প্রথমে তারা ইনফ্লেশনের রিজন বলল ইউক্রেন যুদ্ধে ইনফ্লেশন আমাদের দেশে হতে পারে, তার জন্য আমরা কি ব্যবস্থা নিছি। আমি সিম্পল একটা ব্যবস্থার কথা বলি। ইউক্রেন যুদ্ধে আপনি বললেন জ্বালানির দাম বেড়েছে, আমি শুনেছি সরকারের উচ্চ পর্যায়ের লোক এবং বড় বড় রিসার্চাররা যে জ্বালানির মাধ্যমে, মানে এক্সটার্নাল এই ফ্যাক্টরের মাধ্যমে ইনফ্লেশন এসছে, জ্বালানির মাধ্যমে। আপনি যদি বোঝেন যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং কনজামশন সেক্টর হচ্ছে জ্বালানি নির্ভর, এবং কত পার্সেন্ট সেটা নির্ভর, সেই নির্ভরশীলতা সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনি কিচ্ছু করা লাগতো না, জ্বালানি প্রাইসে ক্যাপ করে দিতেন, তাহলে আপনার ইনফ্লেশন বাড়তো না, আপনার সাবসিডি বাড়তো। জি। আপনি কেন সাবসিডি দিতে পারতেছেন না? বিকজ ইউ হ্যাভ অলরেডি ফল ইনটু দি ট্র্যাপ অফ IMF। জি, IMF এর ট্র্যাপে ফিরবো আমি আপনার কাছে। আর এক লাইনে শেষ করে দিই, তারপরে তৌফিক সাহেবের কাছে যান। IMF এর ট্র্যাপে পৃথিবীর কোনো দেশ মুক্ত হয়েছে তার সমস্যা থেকে আমি আজ পর্যন্ত শুনিনি, জি। এবং দেখিও নাই।